সোনালি এবার হেসে ফেল। রাগ করে থাকাটা তার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। সে আলমারি থেকে সবুজের শার্ট বের করে দিয়ে বলল, চুপচাপ শার্টটা পরে নাও তো বাপু। আজ নিহাকে স্কুলে ভর্তি করবে, দেখতে যেতে হবে। ওখানে গিয়ে আবার এমন সব নোংরা কথা বলো না, জানো ইজ্জত থাকবে না আমার। সবুজ শার্টটা নিতে নিতে বিড়বিড় করল, স্কুলে গিয়ে আবার কার ইজ্জত করছিস? ওখানে তো গিয়ে তোরা বাচ্চাদের সাথে কুতকুত খেলবি, আর আমি বরং সেই অবসরে তোর টিচারদের একটু প্রাইভেট টিউশন দিয়ে আসবো। সোনালি রাগী চোখে তাকাতেই সবুজ হাত তুলে বলল, ঠিক আছে বাবা, সারেন্ডার। আজ আমি একদম ভদ্রলোক হয়ে থাকবো, কিন্তু মনে রাখিস রাতে কিন্তু আমার ওই 3খানা চুম্বু ডিউ রইল। ভোল্টেজ কিন্তু ডাউন হতে দেওয়া যাবে না। শিলিগুড়ির ঝকঝকে রোদে তপ্ত পিচঢালা রাস্তার বুক চিরে কিডস প্যারাডাইজ কিন্ডারগার্টেন স্কুলের গেটের সামনে এসে থামল কুচকুচে কালো রঙের একটি চকচকে প্রাইভেট কার। গাড়ির গায়ের পালিশ রোদের আলো প্রতিফলিত হয়ে পথচারীদের চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। আসলে এই স্কুলের সামনে এমন দামি রাজকীয় গাড়ি এসে থামাটা খুব সাধারণ একটা ব্যাপার, কারণ শিলিগুড়ির যত নামি দামি আর প্রভাবশালী পরিবার আছে তাদের আদরের সন্তানদের পড়াশোনার একমাত্র ভরসা এই কিডস প্যারাডাইজ। তালুকদারদের এই ট্রাস্টের স্কুলের সুযোগ পাওয়া মানেই আভিজাত্যের লড়াই এক ধাপ এগিয়ে থাকা। গাড়ির পেছনে দরজাটা ধীর গতিতে খুলে গেল। স্কুলের দারোয়ান তটস্থ হয়ে এগিয়ে এলো। ভেতর থেকে তখন নীলিমা আর সোনালি নামলো। তখন তাদের চশমা ঢাকা গাম্ভীর্য আর আভিজাত্য দেখে স্কুলের করিডোরে দাঁড়িয়ে থাকা অন্য মায়েরা পর্যন্ত কথা বলা থামিয়ে দিল। নিভা নীলিমার হাত ধরে উৎসুক চোখে স্কুলের গেটের দিকে তাকিয়ে আছে। তারপর গাড়িটা পার্কিং লটে রেখে এগিয়ে এলো সেই সুদর্শন যুবক নিলয় ও সবুজ। তারা সবাই মিলে হেডম্যামের কেবিনে গিয়ে কিছুক্ষণ কথা বলল। নিভাকে এই স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত পাকাপাকি। কথা শেষ করে নীলিমা আর সোনালি চাইলে পুরো স্কুলটা একবার ঘুরে দেখতে। নিলয় আর সবুজ তাদের সাথেই ছিল। স্কুলটা ঘুরে দেখার সময় হঠাৎ নীলিমার নজর পড়ল হেডম্যামের রুমের ঠিক পাশেই ছোট্ট একটা আলাদা কামরার দিকে। উকি দিতে দেখল ঘরটা হাজার রকমের খেলনা আর বাচ্চাদের জিনিসে ঠাসা। তবে লক্ষ্য করার বিষয় হলো সেখানে মেয়েদের চেয়ে ছেলেদের জিনিসপত্র, যেমন ছোট ছোট প্লাস্টিক ব্যাট, গাড়ি আর সুপারহিরো মাস্ক অনেক বেশি। নীলিমা বেশ অবাক হয়ে জানতে চাইল, ম্যাম, এই রুমটা কি আপনাদের প্লে জোন? মানে সব বাচ্চারাই কি এখানে থাকে? হেডম্যাম মুহূর্তের জন্য একটু থমকালেন। তিনি বুঝতে পারলেন এরা রোড স্যারের যতই ঘনিষ্ঠ হোক না কেন, বীর কিংবা মেঘলাদের পরিচয় সম্পর্কে এরা সম্পূর্ণ অন্ধকারে। তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে কৌশলে হাসি মুখে বললেন, আসলে আমাদের অনেক টিচারদের ছোট বেবি আছে, তাদের বাড়িতে একা রেখে আসার মতন পরিস্থিতি নাই, তাই তাদের কথা ভেবেই স্কুলের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা, যাদের ডিউটির ফাঁকে তারা বাচ্চাদের একটু চোখে চোখে রাখতে পারে। বাহ, আপনাদের এই চিন্তাটা তো দারুণ। টিচাররা তাহলে নিশ্চিন্তে কাজ করতে পারেন। ততক্ষণে সবুজের ভোল্টেজ আবার চড়তে শুরু করেছে। সে হেডম্যামের দিকে একগাল হেসে বলল, ম্যাম, আপনার এই সিস্টেমে তো আমি ফিদা হয়ে গেলাম। আচ্ছা, আপনার এখানে কি কোনো বড় বেবি রাখার রুম নেই? ধরুন আমার বউ যখন শপিংয়ে যাওয়ার বায়না ওঠে, তখন ওকে যদি এখানে 2 ঘন্টা ললিপপ দিয়ে বসিয়ে রাখা যেত, তবে দুনিয়াটা কতই শান্ত হতো। সবুজ, অসভ্যতা একদম করবে না বলে দিচ্ছি। ম্যাম, কিছু মনে করবেন না, আমার বউটা তো দেখতেই পাচ্ছেন বেশ রাগে। আপনার এখানে কি এমন কোনো টিচার আছে যে একটু ধীরে সুস্থে শান্ত মেজাজে বাচ্চাদের সাথে আমাকেও একটু জীববিজ্ঞান বা জীবনবিজ্ঞান পড়াতে পারবে? মানে ধরুন যদি এক্সট্রা কারিকুলাম কিছু থাকে আর কি। হেডম্যাম সবুজের কথা শুনে হেসেই ফেলেন। তিনি বুঝলেন এই ছেলেটি বড্ড আহমদে। তিনি হেসে জবাব দিলেন, সবুজ আহমেদ, আমাদের টিচাররা সবাই খুব দক্ষ, তবে আপনার জন্য উপযুক্ত টিচার বোধ হয় সোনালি নিজেই। আপনি বরং ওনার ক্লাসেই মন দিন। হ্যাঁ, দেখলেন ম্যাম, একই বলে কপাল। নিজের ঘরে এই জমদূত বসিয়ে রেখেছি, এখন স্কুল পালিয়েও শান্তি নেই। নিলয় হেসে সবুজের কাঁধে হাত দিয়ে টেনে নিল। তার যখন কথা বলতে বলতে করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিল, নীলিমা তখনও কেন জানি বারবার ওই ছোট্ট ঘরটার দিকে তাকাচ্ছিল। তার বুকের ভেতরটা অজানা এক টানে কেমন যেন চিনচিন করে উঠছে। বীর, বাবা অমন দৌড়াইও না, থামো, পড়ে যাবে তো, ব্যথা পাবে বাবা। কিন্তু বীর কি আর সোনার পাত্র?
সে এখন তার নিজস্ব ভণ্ডামি জগতে 2 হাত দুদিকে ডানা বানিয়ে সে প্লেন সাজে করিডোর দিয়ে তীব্র গতিতে ছুটছে। ঠিক তখনই নীলিমা আর সোনালি কথা বলতে বলতে মোড় ঘুরল। বীর খেয়ালি করেনি সামনে কারা, সে সজোরে গিয়ে ধাক্কা খেল সোনালির পায়ের সাথে। সোনালি অপ্রস্তুত হয়ে টাল সামলাতে গিয়ে নীলিমার হাত চেপে ধরল। বীর ছিটকে মেঝেতে পড়ে যেতে নিলে নীলিমা ক্ষিপ্ত হাতে নিচু হয়ে ওকে ধরে ফেল। বীর বড় বড় চোখ করে নীলিমার দিকে তাকিয়ে রইল। তার কপালে ঘাম আর অবাধ্য কয়েকটা চুল লেপ্টে আছে। নীলিমা যখন বীরকে টেনে তুলল তখন তার হাতের স্পর্শে বীরের নরম গাল ছুঁয়ে গেল। ঠিক সেই মুহূর্তে নীলিমার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। কেন জানি না এই অপরিচিত বাচ্চাটার চোখের মনি আর গায়ের রং। কপালের বাম সাইডের রগের কাছে দুটো কালো কুচকুচে দুটো তিল তাকে কয়েক সেকেন্ডের জন্য পাথরের মতো স্থির করে দিল। এই চেহারা যে তার বড় প্রিয়। এই যে না, সে আর ভাবতে পারল না। রাত্রি ততক্ষণে দৌড়ে কাছে এসেছে। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে ভাবতেও পারেনি স্কুলের করিডরে এভাবে নীলিমার সাথে দেখা হয়ে যাবে। রাত্রি দ্রুত বীরের হাত ধরে টেনে সরিয়ে নিতে নিতে মুখ নিচু করে বলল, আই এম সো সরি, আমার ছেলে বাচ্চা মানুষ তো খুব চঞ্চল। আপনারা কি ব্যথা পেয়েছেন? নীলিমা কোনো উত্তর দিতে পারল না। সে অপলক দৃষ্টিতে বীরের দিকে তাকিয়ে আছে। বীর তখন নীলিমার শাড়ি থেকে হাত সরিয়ে নিয়ে তার ছোট্ট ঠোঁট উল্টে বলল, তুমি অনেক দ্রুত আন্নি, আমার ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। আরে লিটল স্যাম, এ তো দেখি আস্ত একটা ডিনামাইট। লিলিমাপু, তোমার সাহস কম না ওর প্ল্যান ক্র্যাশ করলে। কিন্তু নীলিমার কানে তখন সবুজের কথা ঢুকছিল না। সে শুধু ভাবছিল এই বাচ্চাটার চোখের চাহনি, চেহারা, পরিচিতি কেন মনে হচ্ছে এই চেনা মায়াটা সে আগেও কোথাও দেখেছে। সে খুব পরিচিত। রাত্রি কোনো মতে নিজের অন্য দিয়ে মুখটা আড়াল করে বীরকে পাজাকোলা করে তুলে নিল। এক মুহূর্ত দেরি না করে সে প্রায় দৌড়াতে দৌড়াতে করিডর পার হয়ে সে নির্দিষ্ট কামরাটিতে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে সে সশব্দে দরজা বন্ধ করে দিয়ে দেওয়ালে পিঠ ঠেকে হাঁপাতে লাগলো। তার বুকটা ভয়ে দাউ দাউ করে কাঁপছে। মেঘলা তখন বাচ্চাদের জন্য কিছু খাতা গুছিয়ে রাখছিল। রাত্রে এই অবস্থা দেখে সে কপাল কুঁচকে এগিয়ে এলো। মেঘলা শান্ত গলেই বলল, তোর আবার কি হলো? তুই বীরের পেছনে ওভাবে দৌড়েছিলি কেন? জানিস না ও কতটা চঞ্চল? বীরের তো দৌড়ানোর অভ্যাস আছে, কিন্তু তুই কেন এভাবে হাঁপাচ্ছিস? রাত্রি কোনো উত্তর দিতে পারল না। সে বীরকে নিচে নামিয়ে দিয়ে তার হাতে একটা চকলেট আর কয়েকটা খেলনা ধরিয়ে দিল, যাতে বাচ্চাটা অন্যমনস্ক থাকে। তারপর সে টলমলে পায়ে মেঘলার সামনে সে দাঁড়িয়ে কাপা গলায় বলল, শোন, আমার তো ভয়ে চান যাওয়ার অবস্থা। তুই জানিস বাইরে কারা এসেছে? কি হয়েছে পরিষ্কার করে বলবি তো? বাইরে তো ওরা আছে। ওরা এই স্কুলে কি করছে মেঘলা? রোদ তো একবারও আমাদের কিছু বলেনি। আমি তো জাস্ট অল্পের জন্য বেঁচে ফিরেছি। নীলিমা আপু তো প্রায় বীরের মুখ দেখেই ফেলেছিল। কি বলছিস রাত? তুই ঠিক করে বলতো ওরা কারা? ওরা রে ওরা, সোনালি আপু, নীলিমা আপু, নিলয় ভাইয়া আর সবুজ ভাইয়া। মেঘলার হাতে থাকা খাতাগুলো মেঝেতে পড়ে গেল। তার শান্ত চোখ দুটো এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে গেল। শিলিগুড়ির এই ছোট্ট স্কুলে কি তবে 3 বছরের সব চেষ্টা বৃথা হতে চলল? মেঘলার এই অবস্থা দেখে রাত্রি দ্রুত ফোনটা হাতে নিল। তার হাত কাঁপছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিতে তখন আগুন। সে দ্রুত রোদের নাম্বারে ডায়াল করতে করতে মেঘলাকে বলল, রোদকে এখনই ফোন করছি। ও যদি জেনে বুঝে ওদের এখানে পাঠিয়ে থাকে, তবে আজ আমি সব শেষ করে দেব। তুই বীরকে নিয়ে একদম ভিতরে থাকবি, ভুলেও বাইরে বের হবি না। রাত্রির কথা শুনে মেঘলার মনের ভেতর তখন একটাই প্রশ্ন, রোদ কি তবে তাদের সাথে বেইমানি করলো, নাকি নীলিমারা নিজেরাই কোনোভাবে তাদের এই খোঁজ পেয়ে গেছে? অন্যদিকে হেডম্যামের ঘর থেকে বেরিয়ে তারা যখন পার্কিংয়ের দিকে এগোচ্ছিল, নীলই দেখলো নীলিমা এখনও স্কুলের করিডোরের দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। নীলই কিছুটা বিরক্ত হয়েই বলল, কি রে নীল, এখানে ওভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? চল, কাজ তো কমপ্লিট। কাল এসে নিভাকে স্কুলেই ভর্তি করাবো। নীলিমা যেন স্বয়ংবিত ফিরে পেল। সে নীলয়ের হাতটা খপ করে ধরে কাপা গলায় বলল, নিলয়, তুমি কি ওই বাচ্চাটাকে দেখলে? অবিকল আকাশের মতো দেখতে না? ওই চোখ, ওই গায়ের রং, ও ঠিক যেন ছোট্ট একটা আকাশ। নীলিমার এই কথা শুনে বাকি 3 জন নীলয়, সবুজ আর সোনালি মুহূর্তেই থমকে গেল। মাঝ দুপুরে শিলিগুড়ির এই ব্যস্ত স্কুলের করিডোরে যেন এক পিনপতন নীরবতা নেমে এলো।
সোনালি ভুরকুচকে কিছুটা আত্মবিশ্বাসের সুরে বলল, কি যা তা বলছো নীলিমা? আমি তো বাচ্চাটাকে দেখলাম, আমার কাছে তো তেমন কিছু মনে হলো না। বাচ্চারাই তো একটু গোলগাল আর কিউট হয়, তার মানে কি সে আকাশ ভাইয়ার মতো? তুমি আকাশকে একবার কি দুবার দেখেছো সোনালি আপু, তাই তুমি বুঝবে না, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। বিশ্বাস করো, বাচ্চাটা যখন আমার গায়ে ধাক্কা খেলো আমি ওর মুখটা খুব কাছ থেকে দেখেছি। পুরো আকাশ, এমনকি আকাশের কপালের বাম পাশের রগের কাছে ঠিক যে জায়গায় দুটো তিল আছে, ওই বাচ্চাটা ঠিক সে একই জায়গায় দুটো কালো তিল আছে। এটা কি কাকতালীয় হতে পারে? কি রে নীলিমা, কী সব আজে বাজে কথা বলছিস? এখানে আসা পর থেকে দেখছি তুই সারাক্ষণ আকাশ আকাশ আর আকাশ করে যাচ্ছিস। মাথার ভেতর কি আকাশ ঢুকে বসে আছে? আরে ভাই, আকাশের বাচ্চা এখানে কোথা থেকে আসবে? আর আকাশের সমস্ত কন্ডিশন তো তুই জানিসই, তাহলে এমন গাঁজাখুরি গল্প বানাচ্ছিস কেন? শান্ত হ নীল, আকাশকে হারানোর শোকটা এখনো তোর কাটেনি, তাই হয়তো মনের ভুলে সব জায়গায় ওকে দেখছিস। চল, রোদকে আজ গিয়ে সব জিজ্ঞেস করতে হবে। নীলিমা আর কোনো কথা বলল না, কিন্তু তার মন মানল না। সে জানে সে কি দেখেছে। ওই রগের পাশে তিল দুটো কোনো ভুল হতে পারে না। সে মনে মনে ঠিক করলো রোদের কাছে নয়, এই স্কুলের হেডম্যামের কাছ থেকে তাকে সত্যটা বের করতে হবে। এই যে আপা, একটা কথা শোনেন, ভাই রুমের ভেতর আপনার সাথে মানে কোনো ইটিস পিটিস করেছে? আলেক জান্তিরিয়ার সেই রহস্যময় অ্যাপার্টমেন্ট থেকে মেয়েটি বের হয়ে আসতেই আজিজ তাকে আড়ালে ডেকে নিল। তার মনে গত 3 বছরের জমানো কৌতূহল আজ বাঁধ ভেঙেছে। সে এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে প্রশ্ন করল। আজিজের এমন সরাসরি প্রশ্নে মেয়েটি প্রথমে হকচকিয়ে গেল। সে কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে বলল, না, উনি কিছু করেননি। সত্যি বলছেন? একটুও না? হ্যাঁ, সত্যি। তবে সারা রাত আপনারা ভেতরে করলেন তা কি? এত সময় ধরে একটা ছেলে আর একটা মেয়ে একা রুমে থাকলে তো লোকে কত কিছু ভাবে। আপনারা কি গল্প করলেন? মেয়েটি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে যা বলল তা শুনে আজিজের মনে হলো সে এখনই হাত পা ছড়িয়ে মাটিতে বসে হাওমাও করে কাঁদবে। আজিজ এই প্রথম কোনো মেয়ের মুখ থেকে শুনল যে সেই রহস্যময় ঘরের ভেতর আসলে কি হয়। সে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না, তার বুকটা ফেটে যাচ্ছে। সে এতদিন আকাশ ভাইকে মনে মনে কত কী না বলেছে, ভেবেছিল ভাইয়া বুঝি খারাপ পথে চলে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, অথচ আসল সত্যটা কত যে কষ্টের। আজিজ মেয়েটির পিছে পিছে তাকে এগিয়ে দিতেই আসছিল আর মনে মনে ভাবছিল, ছি, আমি ভাইয়াকে কতটা খারাপ ভেবেছি। একটা মানুষের মনে ঠিক কতটা হাহাকার থাকলে সে রোজ নিজের বিছানায় একটা পরনারীকে এনো। আজিজের ইচ্ছে করছে আকাশকে গিয়ে জড়িয়ে ধরে বলতে, ভাই কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছেন, কিন্তু সে জানে আকাশের সেই বরফ শীতল চোখের সামনে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। এই শোক, এই নিস্তব্ধতা আকাশের একার লড়াই। আলেক জান্তিরিয়ার আকাশে তখনও ভোরে ধূসর আভা কাটেনি। আজিজ যখন মেয়েটির কথা ভেবে নিজের মনে আফসোসে পড়ছিল, ঠিক তখনই চারপাশের স্তব্ধতা ভেঙে বাতাসের বুক ছিঁড়ে একটা তীক্ষ্ণ শব্দ এলো। থক, স্নাইপার রাইফেলের সাইলেন্স শুটের সেই পরিচিত শব্দ। আজিজ চমকে উঠল। এই প্যালেসে আকাশ আসার পর থেকে স্নাইপার চালানোটা তাদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে, কিন্তু আজ বিষয়টা আলাদা। আকাশের এই দুর্গের পাহাড়ে থাকা মানুষগুলোর কারণ ছাড়া কখনো টিকারে আঙ্গুল ছোঁয় না। আজিজ দ্রুত দৌড়ে বারান্দার এক কোণে এসে দাঁড়ালো। নিচে তাকিয়ে সে দেখলো আকাশের সব থেকে দক্ষ স্নাইপার আলবার্ট তার পজিশন ছেড়ে উঠে দাঁড়াচ্ছে। আলবার্ট মানুষটা রোবটের মতো নিস্পৃহ। সে আকাশ ছাড়া আর কারোর আদেশ শোনে না, কারোর সাথে অকারণে কথাও বলে না। আজিজের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবলো, ভাই তো এখনো রুম থেকে বের হয়নি, তবে কি আলবার্ট নিজের ইচ্ছেতে শুট করলো? কিন্তু আলবার্টের ডিকশনারিতে তো নিজের ইচ্ছে বলে কিচ্ছু নেই। তবে এই সাত সকালে সে কাকে নিশানা করলো? আজিজ দ্রুত আলবার্টের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলল, আলবার্ট, হোয়াট হ্যাপেন? ভাই তো এখনো ঘুমে, তুই কাকে শুট করলি? আলবার্ট আজিজের দিকে একবার নিলিপ্ত চোখে তাকালো, তারপর নিজের স্নাইপারটা ঝুলিয়ে নিয়ে শান্ত গলায় বলল, দ্য অর্ডার কাম ফ্রম ইনসাইড আজিজ। অর্ডার ভেতর থেকে এসেছে আজিজ। আজিজ এবার আরো ঘাবড়ে গেল। রুমের ভেতর থেকে সে কখন আলবার্টকে অর্ডার দিল? আর কার রক্ত ঝরল আজ এই নীল নদের তীরে? আজিজ যখন আলবার্টের দিকে হাঁ করে তাকিয়ে রইল, তখন আলবার্ট আবার বলল, দিস ইজ মাই রুটিন এভরি মর্নিং আজিজ।
something I have been doing for last 3 years. Just one shot every single morning. এটা আমার রোজ সকালের রুটিন আজিজ। আমি গত 3 বছর ধরেই করে আসছি। প্রতিদিন সকালে শুধুমাত্র একটা শট। ঠিক তখনই আকাশের রুমে দরজাটা ক্যাচ করে খুলে গেল। ভেতর থেকে আকাশ ধীর পায়ে বেরিয়ে এলো। তাকে বিধ্বস্ত লাগছে দেখতে। আলগা গা, চুলগুলো অবিন্যস্ত, কিন্তু তার ডান হাতে ধরা মোবাইলটার স্ক্রিন এখনো জ্বলজ্বল করছে। আকাশ আজিজের দিকে না তাকিয়ে শীতল গলায় বলল, লিটন, লাশটা সরিয়ে ফেল। আজিজের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে তাড়াহুড়ো করে দেখতে গেল কাকে শুট করলো। তা দেখে আর সে এক দফা চমকে উঠল। আর বিগত 3 বছর ধরে এটাই হয়ে আসছে, কিন্তু কেন? প্লিজ মেঘ, চল না। এই আর কত তোর সামনে এইভাবে বলবো? মেঘলা কোনো উত্তর দিল না। রাত্রি আবার বলল, আচ্ছা বাবা, এই ফার্স্ট আর এই লাস্ট, আর কখনো বলবো না। মেঘলা নীরবে রইল। রাত্রি এবার রেগে গিয়ে বলল, আরে বাল চল না, সবার প্যাকিং শেষ আর তুই ধুর বাল, এর কাছে বাল বলছি। যা, যেতে হবে না তোকে, আমি একাই যাব। মেঘলা এবার কম্বল টেনে শুয়ে পড়ল। এটা শীতকাল, নতুন বছর, নতুন ক্লাসে ওঠার জন্য স্কুল থেকে স্কলারশানে নিয়ে যাচ্ছে সকলকে। এই প্রথম আশ্রমে মেয়েদেরকে এক্সকারশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মূলত তার জন্যই রাত্রি এত জোর হচ্ছে মেঘলাকে। কিন্তু মেঘলা কানে কোনো কথাই যাচ্ছে না। সে যেতে চায় না এই সব কিছুতে, কিন্তু বরাবরই রাত্রি একটু ঘুরতে ভালোবাসে। সে যেতে চায়, কিন্তু আশ্রমে মেয়েরা রাত্রি আর মেঘলার সাথে তেমন একটা কথা বলে না। দোষটা অবশ্য তাদের না, এই আশ্রমের মালিকের ছেলের জন্য। এই লোক সবসময় তাদেরকে আলাদাভাবে স্পেশাল ট্রিটমেন্ট দেয়, যার জন্য আশ্রমে থাকা অন্যান্য মেয়েরা তাদের উপর হিংসা করে। মেঘলা বা রাত্রিকেও এমন কিছু চায় না, তবুও সে লোক যেচে এসে এমন করে। রাত্রি বড় একটা টলি নিয়ে রেডি হতে দেখে মেঘলা বলল, কি রে, তুই এত বড় ট্রলি নিয়ে যাবি নাকি? না, আমি আর এই রুমে তোর সাথে থাকবো না। আমি পাশের রুমে চলে যাচ্ছি, তাই সব গুছিয়ে নিলাম। ওমা, কেন? আমি কি করলাম আবার? তুই এমন করছিস কেন আমার সাথে? আচ্ছা, আমি করছি। তুই যে এতক্ষণ আমার কথার উত্তর দিলি না, আমার কথায় রাজি হলি না, তার বেলা দোষ নেই, আর আমি এটা করলে দোষ? রাত্রি এমন কথায় মেঘলা এবার হেসে দিল এবং বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাব। ব্যাস অমনি হয়ে গেল। রাত্রি সব ফেলে ধুলে এসে মেঘলাকে জড়িয়ে ধরে পড়ল। চল তাহলে একসাথেই প্যাকিং করি। রাত্রির এমন কাণ্ডে মেঘলা একটু হাসল। বরাবরই রাত্রি একটু এমনই বাচ্চা মুখ করে তার সাথে। ছোটবেলা থেকে মেঘলাই তাকে বেশি দেখে রেখেছে, এবং যার ফলে সে মূলত মেঘলার সাথে এমন করে। ভারত ও নেপালের এই সীমান্ত অঞ্চলটি যেন প্রকৃতির এক অপূর্ব নীলাভূমি। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে অবস্থিত পশুপথী বর্ডার দিয়ে কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই অনায়াসে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করা যায়। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা, দুধারে দিগন্তজোড়া সবুজ চা বাগান আর পাইন গাছের সারির মাঝখানে দিয়েই মিশে গেছে দুই দেশের সীমানা। এখানকার কুয়াশা ভেজা শান্ত পরিবেশে দাঁড়ালেই বোঝা যায় না কোথায় ভারত শেষ আর কোথায় নেপাল শুরু। পর্যটকদের কাছে এই বর্ডারের মূল আকর্ষণ হলো নেপাল অংশের সস্তা বিদেশি পণ্যের বাজার, যেখানে মেয়েদের আনাগোনার মাঝেই সেরে নেওয়া যায় টুকটাক কেনাকাটা। পাহাড়ের নির্জনতা আর সীমান্তের এই শিহরণ মেশানো সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে এক অনন্য অভিজ্ঞতার নাম। মেঘলা মুগ্ধ নয়নে দেখছে চা বাগানের সেই পাহাড়ি দৃশ্য, আর রাত্রি তো ক্যামেরার শাটার টিপতে ব্যস্ত। হঠাৎ মেঘলা নজর পড়ল একদল নেপালি শিশু আর চা শ্রমিক কিশোরীদের দিকে। তারা পরম আনন্দে হাত ধরাধরি করে গোল হয়ে ঘুরছে আর সুর করে গাইছে, হ্যাঁ শায়লা হো। মাদলের মৃদু আওয়াজ আর সেই নিষ্পাপ হাসি মেঘলাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিল। মেঘলা যেন নিজের অজান্তে সেই সুরের পিছু নিল। সে লক্ষ্য করল না কখন সে তার দলের থেকে আলাদা হয়ে গেছে। দলবদ্ধ সেই কিশোরীদের পিছু পিছু সে চা বাগানের সরু আলপথ ধরে পাহাড়ের আরও গভীরে নামতে শুরু করলো। এক পা দুপা করতে করতে সে মূল রাস্তা থেকে অনেকটা নিচে এক শান্ত আদিবাসী গ্রামের কাছাকাছি পৌঁছে গেল। এদিকে দেখতে দেখতে পাহাড়ের বুকে কুয়াশার চাদর ঘনীভূত হলো এবং সন্ধ্যা নামলো। ঝুপ করে অন্ধকার নামতে রাত্রির হুঁশ ফিরল। আশেপাশে তাকিয়ে দেখলো মেঘলা নেই। মেঘ, ও মেঘ, কোথায় গেলি তুই?
রাত্রি পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কুয়াশার অন্ধকারে চারপাশ তখন ঝাপসা। বারবার ডাক দিয়েও যখন কোনো উত্তর পেল না, তখন রাত্রির বুকের ভেতরটা ভয়ে ধক করে উঠল। হঠাৎ সে লক্ষ্য করলো পাহাড়ের নিচে সে আদিবাসী গ্রাম থেকে মাদলের শব্দ আর আগুনের আভা দেখা যাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করে পিচ্ছিল পাহাড়ি ঢাল বেয়ে নিচের দিকে দৌড়াতে শুরু করলো। শেষ পর্যন্ত সে যখন গ্রামে পৌঁছালো, দেখলো আগুনের কুণ্ডলি ঘিরে সবাই নাচছে, আর দূরে এক কোণে একটা পাথরের উপর মূর্তির মতো চুপচাপ বসে আছে মেঘলা। রাত্রি প্রায় দৌড়ে গিয়ে মেঘলার হাতটা খপ করে ধরল, তার গলা তখন ভয়ে কাঁপছে। মেঘ, তুই এখানে? তুই জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম। এই অন্ধকারে কিভাবে একা থাকি? চল, বাসের সবাই আমাদের খুঁজছে। মেঘলা ধীরে ধীরে রাত্রির দিকে তাকালো। আগুনের শিখার আলোয় মেঘলার চোখ দুটো ভিজে উঠল। সে বিড়বিড় করে বলল, রাত, দেখ ওরা কত সুখী, আমি কেন ওদের মতো হতে পারলাম না? রাত্রি মেঘলাকে জোর করে টেনে তুলো, কিন্তু তারা যখন ফেরার জন্য পা বাড়ালো, ঠিক তখনই বনের অন্ধকার চিরে একজোড়া তীব্র হেডলাইটের আলো সরাসরি তাদের উপর এসে পড়ল। একটা কালো জিপ ধীর গতিতে তাদের সামনে এসে থামলো। কালো জিপটা ধীর গতিতে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে এসে যখন ঠিক মেঘলা আর রাত্রির সামনে ব্রেক কষলো, তখন টায়ার আর নুড়ি পাথরের ঘর্ষণে এক বিকট শব্দ হলো। হেডলাইটের তীব্র আলোয় দুই বান্ধবীর চোখ ধাঁধিয়ে গেল। জিপের দরজাগুলো সশব্দে খুলে গেল এবং সেখান থেকে একে একে নেমে এলো 5-6 জন বলিষ্ঠ লোক। তাদের পরনে অগোছালো পোশাক, চোখে মুখে পৈশাচিক লালসা। এরা মূলত এই পাহাড় আর চা বাগানের দালাল। রাতের অন্ধকারে আদিবাসী পল্লীর সহায়তায় মেয়েদের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে এদের কাজ। আজ আদিবাসী মেয়েদের ভিড়ে এই দুই সুন্দরী শহুরে মেয়েকে দেখে তাদের চোখ চকচক করে উঠল। দালালদের সর্দার মেঘলার সামনে এসে দাঁড়ালো। তার মুখ থেকে মদের উৎকট গন্ধ বেরোচ্ছে। লোকটা এক চিলতে হাসি দিয়ে মেঘলার চিবুক স্পর্শ করতে গিয়ে বলল, আরে শাবাশ, আজ তো কপাল খুলে গেছে রে। আদিবাসী চুনপটি খেতে খেতে মুখ পচে গিয়েছিল, আজ দেখে আস্ত 2 রুই কাতলা কপালে জুটেছে। পেছনের আরেকজন লোলুপ দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে বলল, বস, এদের গায়ের যা রং আর যা গড়ন, আজ রাতে আমাদের আসর জম্পেশ জমবে। চলো এদের জিপে তুলি। রাত্রি আর মেঘলা ভয়ে নীল হয়ে গেল। রাত্রি আর্তনাদ করে উঠল, ছাড়ুন আমাদের, আমাদের যেতে দিন, দয়া করুন। কিন্তু সেই পশুদের মনে দয়া বলতে কিচ্ছু ছিল না। তারা হিংসে মেশানো হাসি দিয়ে মেঘলা আর রাত্রির হাত এমনভাবে মুচড়ে ধরল যে যন্ত্রণায় তারা কুঁকড়ে গেল। সর্দার লোকটা মেঘলার ওড়না টেনে ধরে তার মুখে নিজের নোংরা নিঃশ্বাস ফেলতে মেঘলা শেষবারের মতো আকাশকে ডাকলো মনে মনে। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের নিস্তব্ধতা চিরে একটা তীক্ষ্ণ শব্দ এলো, থক। মুহূর্তের মধ্যে সর্দারের কপাল পুড়ে একটা বুলেট বেরিয়ে গেল। লোকটা কোনো আর্তনাদ করার সুযোগটুকুও পেল না। তার মাথা থেকে তপ্ত রক্ত ছিটকে মেঘলার গালে এসে লাগলো। পৈশাচিক হাসিখানি মুখেই জমে রইল তার। দেহটা জঞ্জালের মতো মাটিতে আশ্রে পড়ল। বাকি লোকগুলো হকচকিয়ে ওঠার আগেই অন্ধকারের আড়াল থেকে একের পর এক সাইলেন্সড শুট আসতে শুরু করলো। নিশানা নিখুঁত সেকেন্ডের ব্যবধানে বাকি 4 জনও মাটিতে লুটিয়ে পড়ল। কুয়াশার চাদর চিরে ঝড়ের গতিতে এক দীর্ঘদেহী ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার মুখ কালো কাপড়ে ঢাকা, পরনে মিশমিশে কালো পোশাক। আগন্তুক কোনো কথা না বলে ক্ষিপ্ত হাতে মেঘলা আর রাত্রির হাত খপ করে ধরল। তার স্পর্শে এমন এক অতিমানবীয় শক্তি ছিল যে মেয়েরা টু শব্দ করার সাহস পেল না। পেছনে পড়ে রইল পাহাড়ের রক্তমাখা সেই আদিবাসী গ্রাম। সেই আগন্তুক কোনো কথা ছেড়ে মেঘলা আর রাত্রিকে হিড়হিড় করে টেনে জঙ্গলের আরও গভীর অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করলো। মেঘলার পায়ের স্যান্ডেল খুলে গেল, পাথর লেগে পা ছুলে রক্ত বেরোচ্ছে, কিন্তু আগন্তুকের যেন কোনো ভ্রুক্ষেপ নেই। তার একটাই লক্ষ্য, এই এলাকা থেকে দূরে সরে যাওয়া। অন্ধকারে বুক চিরে আগন্তুক যখন মেঘলার রাত্রিকে টেনে নিয়ে দৌড়াচ্ছিল, তখন চারপাশটা ছিল মৃত্যু গহ্বরের মতো নিস্তব্ধ। কিন্তু কিছুটা দূরে এগোতেই বনের ঝোপঝাড়ের আড়ালে আলোর আভা দেখা গেল। পাহাড়ি ঢালের নিচে সমতল মতো একটা জায়গায় একদল পর্যটক গোল হয়ে আগুন জ্বালিয়ে পিকনিকে মেতেছে। আগুনে সেই উষ্ণতা আর মানুষের কোলাহল যেন মেঘলাদের মনে এক চিলতে প্রাণের স্পন্দন ফিরিয়ে দিল।
আগন্তুক এক মুহূর্ত দেরি না করে তাদের দুজনকে নিয়ে সরাসরি সেই জটলার কাছে গিয়ে থামল। পর্যটকদের মধ্য থেকে এক তরুণী অবাক হয়ে উঠে দাঁড়াতেই আগন্তুক কোনো ভূমিকা ছাড়াই মেঘলা আর রাত্রির হাত সেই অচেনা মেয়েটির হাতে সঁপে দিল। মেয়েটি কিছু জিজ্ঞেস করার আগেই আগন্তুক তার হাতে নিজের লোডেড বন্দুকটা ধরিয়ে দিয়ে শুধু 3টা শব্দ উচ্চারণ করল, প্লিজ সেভ দিম। কথাটি বলে সে পিছন ফিরে যে ঝড়ের গতিতে সে এসেছিল ঠিক সেই গতিতেই চোখের পলকে বনের ঘন অন্ধকারের গভীরে মিলিয়ে গেল। নিস্তব্ধ জঙ্গলের বুক চিরে তার মিলিয়ে যাওয়ার শব্দটুকুই পাওয়া গেল না। রাত্রি আর মেঘলা তখনও পাথরের মতো দাঁড়িয়ে, আগুনের শিখায় তাদের ফ্যাকাশে মুখ দুটো কাঁপছে, শরীর ভিজে গেছে ঘাম আর কুয়াশায়। পা দুটোর শক্তি যেন নিঃশেষ হয়ে এসেছে। তারা বুঝতে পারছে না এইমাত্র ঘটে যাওয়া ঘটনাটা কি বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন। অচেনা মেয়েটি আর পিকনিকের অন্য সদস্যরা তাদের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেঘলার কানে তখনও সেই কণ্ঠস্বরটা প্রতিধ্বনিত হচ্ছে। সে কি ভুল শুনল? এই 3টে শব্দর আড়ালে কি লুকিয়েছিল তার ফেলে আসা কোনো চিরচেনা টান? মা, ও মা, তুই ততা তেদ। বীরের এই ডাকে মেঘলা দীর্ঘ অতীত থেকে বাইর হলো। সে বুঝতে পারছে না সে কোথায় আছে। নিজেকে একটু সামনে নিয়ে দ্রুত সে ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে চুমু খেলো। মায়ের এমন কাণ্ডে বাচ্চা প্রাণটি খিলখিল করে হেসে উঠল। বীর হাসতে হাসতে মেঘলার গলা জড়িয়ে ধরে আধো কণ্ঠে বলল, মা বাইলে তলো লানিয়েতে। মেঘলা মুহূর্তেই নিজের ভাবাবেগ সামলে নিয়ে চোখ পাকিয়ে বীরের দিকে তাকালো। একটু শাসন মাখা সুরে বলল, আবার রানী? তোকে কতবার বলেছি বীর রানী নয়, দাদিমা বলে ডাকতে হয়। উনি তোমার দাদিমা হন। বীর মায়ের এমন গম্ভীর মুখ দেখে খানিকটা থতমতে খেলো। পরপর তিল তিল দাঁত বের করে একগাল হেসে মাথা চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ হ্যাঁ দাদিমা এতেতে আল তাতে তেতে। বীরের এই তোতলা আর মিষ্টি গলায় চাঁদ শুনে মেঘলাও না হেসে পারল না। সে বুঝতে পারল বীর আসলে তার দাদিমা আর ফুপিকে নিজের ভাষায় এমন অদ্ভুত সব নাম দিয়ে ফেলেছে। মেঘলা ড্রয়িং রুমে পা রাখতে তার বুকটা ধাক করে উঠল। সোফায় খুব আয়েশ করে বসে আছেন রানী তালুকদার আর তার পাশেই চনমনে মুখে বসে আছে চাঁদ। মেঘলার উপস্থিতি টের পাওয়ার আগে বীর তার হাত ছাড়িয়ে এক দৌড়ে গিয়ে রানী তালুকদারের কোলে উঠে বসল। মেঘলা অবাক হয়ে দেখল যে ব্যক্তিত্বের সামনে সবাই তটস্থ থাকে, সেই রানী তালুকদার বীরকে কাছে পেয়ে কেমন যেন নরম হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে রাত্রি রান্নাঘর থেকে নাস্তা আর চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। কিন্তু চাঁদ সেদিকে না তাকিয়ে মেঘলার রুমের ভেতর আসতেই দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মেঘলাকে পরম আদরে জড়িয়ে ধরল। মেঘলার কাঁধে মাথা রেখে উচ্ছ্বাসিত গলায় চাঁদ বলতে শুরু করলো, জানো ভাবি, আমি না আব্বুর সাথে কেরালা গিয়েছিলাম। বিশ্বাস করো, সেখানে গিয়েও সারাক্ষণ তোমার কথা মনে পড়েছিল। তাই ওখানকার বিখ্যাত কাসাবু শাড়ি নিয়ে এসেছি তোমার জন্য। চাঁদ তার ব্যাগ থেকে 2টো সুন্দর প্যাকেট বের করলো। ধপধপে সাদা শাড়ি, যার পাড়গুলো উজ্জ্বল সোনালি সুতোর কাজে মোড়ানো, আভিজাত্য আর স্নিগ্ধতা যেন শাড়িটার ভাজে ভাজে মিশে আছে। চাঁদ একটি শাড়ি মেঘলার হাতে দিয়ে অন্যটি রাত্রির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও ভাবি, এই স্পেশাল শাড়িটা একদম তোমার জন্য, আর অন্যটা ছোট ভাবির জন্য। মেঘলা আর রাত্রি সযত্নে শাড়ি 2টো ভাঁজ করে পাশের সোফার উপর রাখলো। শাড়ির উজ্জ্বল সোনালি পাড়টা যেন ঘরের আলোয় চিকচিক করে উঠছে। কিন্তু মেঘলার মনের ভেতরে তখন এক পুরনো অস্বস্তি। সে ধীর পায়ে রানী তালুকদারের কাছে গিয়ে দাঁড়ালো। অনেক দ্বিধা কাটিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো, কেমন আছেন ছোট মা? রানী তালুকদার যেন এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিলেন। মেঘলার কথা শেষ হতে না হতেই তিনি একরাশ অভিযোগ নিয়ে ফেটে পড়লেন। তার কণ্ঠে আক্ষেপ আর অভিমান মিলেমিশে একাকার। তিনি বললেন, আর থাকা, এই বুড়ো বয়সে মানুষ নাতিপুতি নিয়ে সময় কাটায়, আর আমি তোদের জন্য বীরকে ঠিক মতো চোখে দেখারও সুযোগ পাই না। কেন রে মেঘলা, বীরকে নিয়ে একবারও তালুকদার বাড়িতে যাস না কেন? কেন ওকে সবার থেকে এভাবে লুকিয়ে রাখছিস? আমার কি ইচ্ছে করে না নাতিকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় ঘুরে বেড়াতে? আর এই রাত্রিটাও ও তো ওই বাড়ির বউ, কিন্তু ও এখনো কোনো দিনও ওমুখ হয় না। তোরা কি সব সম্পর্ক এভাবে মিটিয়ে দিবি? রানী তালুকদারের কথায় তীরে মেঘলা আর রাত্রি দুজনেই মাথা নিচু করে রইল। ঠিক তখনই চাঁদ পাশ থেকে বলে উঠল, কি করে যাবে ছোট মা? ভাবি
বা বীর যদি এখন এই বাড়িতে যায় তবে তো জ্যোৎস্না আপু জেনে যাবে যে বড় ভাইয়ের বিয়ে হয়েছে, একটা ছেলে আছে। জ্যোৎস্না আপু যদি জানতে পারে তবে তো সে আরও পাগল হয়ে যাবে, রাগে হিংসা একদম খেপেই যাবে। যাদের এই কথার আগামাতায় কিছুই রাত্রি বা মেঘলা বুঝতে পারল না। তারা একে অপরের দিকে তাকাচ্ছে। কে এই জ্যোৎস্না, আর সে কেনই বা খেপে যাবে? কিন্তু তারা কিছু জিজ্ঞেস করার আগেই রানী তালুকদার বেশ কড়া চোখে তাকিয়ে চাঁদকে থামিয়ে দিলেন। তার ইশারায় চাঁদ চুপ হয়ে গেল। আসলে মেঘলা আর রাত্রি যেটা এখনও জানে না তা হলো আকাশ আর রোজ যে বিয়ে করেছে এবং তাদের যে বউ বাচ্চা আছে, এই খবরটা জ্যোৎস্নার কাছে এখনও গোপন রাখা হয়েছে। তালুকদার বাড়ির ভেতরে আরও এক জটিল রহস্য আজও তাদের কাছে এক অজানা অন্ধকার হয়ে আছে। রানী তালুকদার আর যাদের উপস্থিতিতে ড্রয়িং রুমে বাতাস যেন এক অজানা রহস্য আর ভারাক্লান্ত অভিযোগে ভারী হয়ে উঠেছিল। বীরকে কোল থেকে নামি রানী তালুকদার শেষবারের মতো দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে নাতিকে নিজের বাড়িতে নিয়ে যেতে না পারার আক্ষেপটা তখনও স্পষ্ট। রানী তালুকদার সোফা থেকে উঠে দাঁড়িয়ে মেঘলার মাথায় হাত রাখলেন। কোনো এক অজানা আশঙ্কায় তার হাতটা সামান্য কাঁপছিল। তিনি শুধু মৃদু স্বরে বললেন, নিজের আর বীরের খেয়াল রাখিস মা, তোমার বড় নিষ্ঠুর, কখন কি মোড় নেয় কেউ জানে না। চাঁদও মেঘলা আর রাত্রিকে জড়িয়ে ধরল। বিদায় নেওয়ার সময় তার চোখে মুখে এক ধরনের অপরাধ বোধ ফুটে উঠছিল। হয়তো একটু আগে মুখ ফসকে জ্যোৎস্নার কথা বলে ফেলার জন্য সে শাড়ি প্যাকেটগুলোর দিকে ইশারা করে ফিসফিস করে বলল, শাড়ি দুটো পরো কিন্তু ভাবিরা, তোমাদের খুব মানাবে। এরপর আর কেউ কোনো কথা বাড়ালো না। রানী তালুকদার আর চাঁদ ধীর পায়ে ড্রয়িং রুম বেরিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেলেন। তারা চলে যাওয়ার পর পুরো ঘরটা এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। সদর দরজাটা বন্ধ হওয়ার শব্দে মেঘলা আর রাত্রি স্বয়ংবিত ফিরল। মেঘলা সোফার উপর পড়ে থাকা সেই দুধ সাদা শাড়িটার দিকে তাকিয়ে রইল। তাদের বলা ওই একটা নাম, জ্যোৎস্না। তার মাথার ভেতর তখনও হাতুড়ি পেটাচ্ছে। কে জ্যোৎস্না? কেন তার থেকে লুকিয়ে বীরকে বড় করতে হচ্ছে? আর রোদ কেন আজ পর্যন্ত এই মানুষটার কথা তাদের কাছে একবারও তোলেনি? রাত্রি রান্নাঘরে দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের চোকাচুকি হতেই বোঝা গেল তারা একই ঝড়ের কবলে পড়েছে। আলেক জান্ত্রিয়া, আজিজ 3টে ফ্লাইট বুক কর, আমরা দেশে ফিরব। আকাশের কথা শুনে আজিজ কয়েক মুহূর্তের জন্য পাথরের মতো দাঁড়িয়ে রইল। আজিজ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এতগুলো বছর পর, এত লুকোচুরি, এত দীর্ঘ লড়াইয়ের পর হঠাৎ এই সিদ্ধান্ত। কিন্তু তার 20 মিনিট কাটার আগেই পরের প্রশ্নটা মনে ভিড় করে এলো। সে থতমত খেয়ে জিজ্ঞেস করলো, ভাই 3টে কেন? আমরা তো দুজন। আকাশে তখন এক ইস্পাত কঠিন সংকল্প। সে জানালা বাইরে দিগন্তর দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি, তুই আর মার্কো। আজিজের খুশির ঠিকানা নেই। আকাশের এই সিদ্ধান্তের কথা শোনার পর থেকে সে যেন হাওয়ায় ভাসছে। সে উত্তেজনায় ডগমগ হয়ে বলতে শুরু করলো, ঠিক আছে ভাই, আমি এখনই বুকিং করে দিচ্ছি। আর শপিং তো করতেই হবে। দেশে গিয়ে এবার এমন জাঁকজমক করে বিয়ে করব না ভাই, লোকে যেন হা করে দেখে। আমি এখনই সব ব্যবস্থা করছি। বকবক করতে করতে আজিজ রুম থেকে বেরিয়ে গেল। আকাশ তার যাওয়ার দিকে তাকিয়ে আলতো করে হাসল। সে বিষণ্ণ অথচ রহস্যময় হাসি, যা দেখার মতো ক্ষমতা এই পৃথিবীতে খুব কম মানুষেরই আছে। সে মনে মনে বিড়বিড় করলো, পাগল একটা। ঠিক তখনই পেছন থেকে বেরিয়ে এলো মার্কো। তার দীর্ঘদেহী অবয় আর তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে সে শুধু আকাশের বন্ধু নয়, বরং তার ছায়া সঙ্গী। আকাশ মার্কোর দিকে কথা বলা শুরু করলো, Are you ready, Marco? Do you think I'm making the right decision by going back to my country? তুমি কি তৈরি, মার্কো? তোমার কি মনে হয় দেশে ফেরার এই সিদ্ধান্তটা আমার জন্য সঠিক? আরও একবার ভেবে দেখো আকাশ, সেদিন শুরুতে তোর কিছুই হয়নি, কিন্তু তারপরে সব আগের মতো ওলটপালট হয়ে গেল। এর উত্তর আছে তোর কাছে? ওই মুহূর্তে কি হয়েছিল তোর? You were right. But the thing is, I thought she was someone else. That's why it all started. তুই তাকে অন্য কেউ ভেবেও তো তার কাছে যেতে পারতি, কেন যাসনি? Are you crazy? How could I mistake her for someone else when my heart knew the truth? You don't understand this, Marco. আমি অনেক কিছুই বুঝি রে আকাশ, তুই আসলে বুঝতে চাস না। আকাশের চোখের সামনে তখন মেঘলা সেই মায়াবী মুখটা ভেসে উঠছে। না জানে কে এই মেয়ে,
এক রাতেই তার সমস্ত সত্তাই তার বাস। রানী তালুকদার তার চাঁদ বলে যাওয়ার পর মেঘলার রাত্রি যখন কিং কর্তব্যবিমূঢ় হয়ে ড্রয়িং রুমে বসেছিল, ঠিক তখনই সদর দরজায় চাবির শব্দ হলো। রোদ ফিরেছে। রোদ ঘরে ঢুকেই সোফায় রাখা সে সাদা আর সোনালি পাড়ের শাড়িগুলোর দিকে তাকালো। তার কপালে চিন্তার ভাঁজ। সে বুঝতে পারলো বাড়িতে কেউ এসেছিল। রোদের কণ্ঠে এক ধরনের চাপা উদ্বেগ। মা আর চাঁদ এসেছিল, তাই না? রোদ ঘরে ঢুকতেই বুঝতে পারলো আবহাওয়া স্বাভাবিক নয়। মেঘলা আর রাত্রির গম্ভীর মুখ দেখে তার কপালে চিন্তার রেখা আরও স্পষ্ট হলো। রাত্রি একটু কাল বিলম্ব না করে সরাসরি রোদের সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে তখন চাপা ক্ষোভ আর একরাশ প্রশ্ন। রাত্রি তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো আমরা কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি? বাড়িতে এসে মা আর চাঁদ তো সব বলল। আর স্কুলে আমাদের না জানিয়ে তুমি কেন ওই 4 জনকে পাঠিয়েছিলে? চাইছোটা কি তুমি রোদ? রোদ কিছু বলার চেষ্টা করতে রাত্রি তাকে থামিয়ে দিয়ে আরও জোরে বলল, সব প্রশ্নের আগে আমাকে একটা কথা বলো, এই জ্যোৎস্নাটাকে কেন তার ভয়ে আমাদের ওই বাড়ি যাওয়া যাবে না? কেন বীরের অস্তিত্ব তার কাছে গোপন রাখা হয়েছে? আমাদের সাথে হচ্ছেটা কি রোদ? তুমি বলেছিলে ওই বাড়ি শুধু বড় বাবা আমাদের কথা জানে না, কিন্তু মাঝে এই জ্যোৎস্না কোথা থেকে টপকালো? রাত্রি এমন আক্রমণাত্মক প্রশ্নের মুখে রোদ যেন পাথরের মতো জমে গেল। সে একবার মেঘলার দিকে তাকালো, কিন্তু মেঘলাও তখন উত্তরের আশায় তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরের নিস্তব্ধতা যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে চাবিটা টেবিলের ওপর রাখলো। তারপর খুব শান্ত গলায় বলল, রাত্রি, সব কথার উত্তর দেওয়ার মতো সময় এখন আসেনি। শুধু এটুকুই জেনে রাখো, জ্যোৎস্না তালুকদার বাড়ির মেয়ে, অন্য কেউ নয়, আমার নিজের বোনও। আর আমি চাই না সে আগুনের আঁচ তোমাদের গায়ে লাগুক। মেঘলা আবার এগিয়ে এলো, ধীরস্বরে বলল, আগুনের আঁচ তো অলরেডি আমাদের ছুঁয়ে ফেলেছে ভাইয়া। আমরা আর অন্ধকারে থাকতে চাই না। তোমার ভাই আর তোমার জীবনের সেই রহস্যের শেষ কোথায়? রোদ সোফা থেকে উঠে দাঁড়িয়ে মেঘলার একদম সামনে এসে দাঁড়ালো। তার দৃষ্টিতে এক অদ্ভুত তীক্ষ্ণতা, যেন সে মেঘলার মনে একদম তলদেশ পর্যন্ত পড়ে নিতে চায়। মেঘলার রাত্রি করা জ্যোৎস্না সংক্রান্ত প্রশ্নগুলো সে এক মুহূর্তের জন্য পাশ কাটিয়ে গেল। রোদ খুব নিচু কিন্তু গম্ভীর স্বরে বলল, ভাবি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? লুকোচুরি না করে ঠিকঠাক উত্তর দিতে পারবে তো? মেঘলা কিছুটা অবাক হলো রোদের কণ্ঠের এই আশঙ্কিক পরিবর্তনে। সে নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও? রোদ এক মুহূর্ত সময় নিল, তারপর সরাসরি মেঘলার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি ওই দুর্ঘটনার রাতের আগে থেকে ভাইয়াকে চিনতে না? শুধু চেনা নয় ভাবি, তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি ভাইয়াকে অনেক আগে থেকে এবং খুব গভীরভাবে চিনতে না? তুমি কি এই সহজ সত্যিটা অস্বীকার করতে পারবে আজ? রোদের এই প্রশ্নে মেঘলার পায়ের তলার মাটি যেন সরে গেল। যে অতীতটাকে সে সযত্নে নিজের বুকের গভীরে কবর দিয়েছিল, আজ রোদের একটা প্রশ্ন সেটাকে টেনে হিসড়ে প্রকাশ্যে নিয়ে এলো। মেঘলার ফ্যাকাশে মুখ আর কাঁপতে থাকা ঠোঁট দেখে রোদ বুঝতে পারল সে ঠিক জায়গায় আঘাত করেছে। রাত্রিও পাশে দাঁড়িয়ে হতবাক হয়ে বড় বড় চোখে মেঘলার দিকে তাকিয়ে আছে। রুমের আবহাওয়া মুহূর্তেই বদলে গেল। সকল রহস্যের চেয়েও বড় এক সত্য এখন মেঘলার সামনে দাঁড়িয়ে। মেঘলা বুঝতে পারল আজ আর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। সে খুব সংক্ষেপে একটা উত্তর দিল, যে উত্তরে নেই কোনো প্রাণ, নেই কোনো জড়তা, আছে এক নির্মম দুঃস্বপ্ন। হ্যাঁ, চিনতাম, আর আগে থেকেই চিনতাম, অনেক ভালো করেই চিনতাম, আর অনেক গভীরভাবে চিনতাম। কি হলো নীল, কি ভাবছিস? না, তেমন কিছু নয়। তোকে দেখে মনে হলো অনেকক্ষণ ধরে তুই কিছু নিয়ে চিন্তিত। এই কথাই এবার নীলিমা নিলয়ের দিকে তাকালো। এতক্ষণ সে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়েছিল, এবার সে নিলয়ের দিকে তাকালো। নিলয় সবে বাইরে থেকে এলো, এখনো বাইরের ড্রেস আপ। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, তোমার কি মনে হয় না রোদ আমাদের থেকে কিছু লুকাচ্ছে? ওর ইদানিংকালে আচরণ সবকিছুই কেমন রহস্যময় ঠিকছে। নীলিমার মুখে রোদের প্রতি এমন সন্দেহ শুনে নিলয় কিছুটা অবাক হলো। সে চোখ দুটো ছোট ছোট করে নীলিমার দিকে তাকালো। তার চাহনিতে অবিশ্বাসের চেয়ে কৌতূহল বেশি। নিলয় বেশ গম্ভীর গলায় প্রশ্ন করলো, তোর এমন কেন মনে হলো নীল? রোদ তো আমাদের সব থেকে কাছের মানুষ, ও কেন আমাদের কাছের কিছু লুকাবে?
দেখো, আজ যখন তুমি বললে যে ওদের স্কুলে গিয়েছিলে, রোদ তখন কেমন খেমে যাচ্ছিল, খেয়াল করেছো? ওর চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় ছিল, যেন কোনো এক বড় রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ও কুকড়ে আছে। আর শুধু তাই নয়, আমি ওই স্কুলটার ব্যাপারে খোঁজ নিয়ে দেখলাম যে ওখানে সব টিচারের বাচ্চাদের রাখার অনুমতি নেই, শুধু নির্দিষ্ট একজন টিচারের বাচ্চাকে রাখা হয়। আর তাকে নাকি রোদই সেখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আমার মনে হয় নিলয় এর পেছনে বড় কোনো খাবলা আছে। আর সবচেয়ে বড় কথা, যে বাচ্চাটার সাথে আবার ধাক্কা লেগেছিল, ও হুবহু আকাশের মতো দেখতে। নীলিমার মুখ থেকে শেষ কথাটি শোনার পর নিলয় আর নিজেকে সামলাতে পারল না। সে ঝট করে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল এবং কিছুটা চিৎকার করেই বলে উঠল, কি যা তা বলছিস নীল? মাথা ঠিক আছে তোর? তুই যেখানে যাকে দেখছিস তাকে আকাশ ভেবে বসছিস। আকাশের শারীরিক সমস্যা সম্পর্কে তুই কি কিছুই জানিস না? কোনো মেয়ে ওকে ছুলে ওর কি অবস্থা হয় সেটা একটু বোঝার চেষ্টা কর। আকাশের নিজস্ব এক শারীরিক গঠন আছে, যেখানে ওর মস্তিষ্ক কেবল একজনের অস্তিত্বকেই গ্রহণ করে। আকাশের যেখানে কোনো মেয়ের কাছে যাওয়ারই ক্ষমতা নেই, সেখানে আকাশের বাচ্চা আসবে কোত্থেকে? আর রোদ আমাদের আপন ভাইয়ের মতো। তার থেকে বড় কথা, আকাশের নিজের ভাই। আকাশের বাচ্চা আমাদের কাছ থেকে লুকাবে? সব আজগুবি চিন্তা বন্ধ করতো। নিলয়ের কণ্ঠের তীব্রতায় নীলিমা দমে গেল না ঠিকই, কিন্তু সে মনে মনে ভাবল, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে কি তবে এই রহস্যের শুরু? আকাশ কেমন দেখতে ছিল? সোনালির এই কথায় সবুজ একটু ভুরকুচকে তার দিকে তাকাবে, বোঝার চেষ্টা করবে এটা কেমন প্রশ্ন করলো তার বউ। কিছু একটা ভাবতে থাকবে সবুজ। সোনালি আবার বলল, কি হলো বলো, কেমন দেখতে ছিল আকাশ? ভালো। মানে? মানে ভালো ভালো দেখতে ছিল আকাশ। সোনালি এবার বেশ রেগে গেল। সে যে উঠে বলল, আরে আমি তার চেহারার বর্ণনা জানতে চাইছি। তুমি তো এমনভাবে বলছো যেন কিছুই জানো না। কেন, তুমি কি দেখোনি? সেদিন বিয়ের রাতে তো ওখানেই ছিল। আমি কিভাবে দেখব? আমরা এক ঘরে ছিলাম, তোমরা এক ঘরে ছিলে। শুধু তাই না, আমি তো এটাও জানতাম না কাদের সাথে বিয়ে হলো। আমাদের কি পাশাপাশি বসিয়ে বিয়ে হয়েছিল নাকি যে আমি তাকে দেখব? সবুজ এবার একটু ভেবে চিনতে মাথা নাড়ল। সে বলল, হ্যাঁ, তাও ঠিক। আমরা ওই মাটির ঘরে ছিলাম, তোমরা অন্য ঘরে ছিলে। আমরা তো তোমাদের দেখিনি, শুধু নামটাই শুনেছিলাম। তার জন্যই তো তোমরা যখন রুমে ঢুকলে আমরা আগে তোমাদের নাম জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, আর রুমে এসে দেখলাম 3টে ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে মটকা মেরে উল্টো হয়ে তক্ত পোষে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওটাই আকাশ ছিল, তাই তো? সবুজ একটা তার ছেলের হাসি দিয়ে বলল, হ্যাঁ, শালা সেদিন 5 বোতল মাল খেয়ে তাল হয়ে ঘুমিয়েছিল। সবাই মনে হয় জানা ছিল না যে সেদিন ওর বিয়ে হয়েছে। হারামজাদা। তারপর থেকে ও যে কোথায় উদা হয়ে গেল কে জানে। বাইনচোদ, ওর বউকেও পেলাম না। আবার ওর সাথে শাহুয়াও মেয়েটাও ছিল, রোদের বউ, সে কোথায় গেল তাও জানলাম না। সবুজের এমন গাল দেওয়ায় সোনালি বেশ বিরক্ত হবে। কত বলেও শুটালো না এই ছেলে বেয়াদব। সোনালি একটু দমে গেল, তার জেদ কমলো না। সে হুট করে বলে বসলো, ঠিক আছে, আকাশের কোনো ছবি আছে? দেখাও তো আমাকে। সবুজ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে চোখ কপালে তুলে বলল, কি? আরে সিমরি, ওটা তোর বাসুর লাগে রে। কিছু তো শরম কর। নিজের বরকে দেখ, আমাকে দেখ। বাসের ছবি দিয়ে কি করবি? খেয়ালই করো না তো, বিরক্ত হচ্ছি। ছবি থাকলে দেখাও। সবুজ ফোনের গ্যালারি স্ক্রল করতে করতে সোনালির দিকে তাকালো না ঠিকই, কিন্তু সে যেন স্মৃতির পাতায় আকাশে সেই অদ্ভুত সুন্দর অবয়টা দেখতে পাচ্ছিল। ফোনের স্ক্রিনে আঙ্গুল চালাতে চালাতে সে আকাশের বর্ণনা দিতে শুরু করলো। আকাশ দেখতে ছিল রাজপুত্রের মতো, উচ্চতায় প্রায় 6 ফুট 2 ইঞ্চি। সবসময় কালো বা সাদা রঙের পোশাক পরতে পছন্দ করত। ওর মুখে এক ধরনের রাজকীয় আভিজাত্য ছিল। চুলগুলো হালকা সিল্কি, যা মাঝে মধ্যে অবাধ্য হয়ে কপালে এসে পড়ত। আর জানো তো সোনালি, ওর কপালে বাম দিকের রগের পাশে 2টো ছোট্ট কালো তিল একদম পাশাপাশি জ্বলজ্বল করত, যা ওর সৌন্দর্যকে যেন বহুগুণ বাড়িয়ে দিত। সবুজ একটু থামল, যেন সেই হাসি মুখটা তার চোখের সামনে ভাসছে। সে আবার বলতে শুরু করলো, ও যখন হাসতো তখন 2 গালে গভীর টোল পড়তো আর 2 দিকে 2টো কানে দাঁত বেরিয়ে আসতো। কিন্তু সবচাইতে মায়াবী ছিল ওর চোখের মণি। জানো তো, পৃথিবীতে প্রতি 100 জনের মধ্যে মাত্র 2 জনের চোখ সবুজ হয়। আকাশের চোখ তেমনই ছিল, ঠিক যেন বনের মতো গাঢ় সবুজ। ইউরোপের দিকে এমন চোখ দেখা যায়, কিন্তু আমাদের এখানে এটা এক কথায় বিরল।
যখন আলো পড়তো তখন সেই চোখের মনি কখনো হালকা সবুজ রঙের মতো, আবার কখনো বনের অন্ধকারের মতো রহস্যময় হয়ে উঠতো। সোনালি মন্ত্রমুগ্ধের মতো সবুজের কথাগুলো শুনছিল। সবুজ বলে চলল, শুধু সবুজ নয়, মাঝে মধ্যে ওর চোখের রং আম্বার বা সোনার মতো উজ্জ্বল হয়ে উঠত। বাদামি নয়, ঠিক যেন বিড়ালের চোখের মতো সোনালি আভা। লাইপ্রোক্রোম নামক এক বিশেষ রঞ্জক পদার্থের কারণে এমন সোনার মতো চোখ খুব কম মানুষেরই থাকে। আর কখনো কখনো সেই চোখ আবার ধূসর বর্ণ ধারণ করত, একদম সুপার রহস্যময় রূপালির মতো। 100 জনে একজনেরও কম মানুষের এমন ধূসর চোখ থাকে। সবুজ একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনটা সোনালির দিকে ঘুরিয়ে ধরল। এই দেখো, ও সাধারণ মানুষ ছিল না সোনালি। ওর এই অদ্ভুত চোখ আর হরমোনাল জটের কারণেই তো ও সবার থেকে আলাদা ছিল। নীল বিষের মতো শরীর আর সবুজ জাপ মায়াবী চোখ, এই ছিল আমাদের আকাশ। সোনালি ফোনের সেই ঝাপসা ছবির দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল সে বাচ্চা ছেলেটার এক জোড়া চোখ, যা হুবহু আকাশের বর্ণনার সাথে মিলে যাচ্ছে। শুধু কি তাই, এই চোখ সেই চোখ, মানে কিছু তো একটা আলাদা ব্যাপার আছে এখানে, যা সে এখনো জানে না। সোনালি সজোরে সবুজের হাত চেপে ধরল, তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। সে বলতে শুরু করলো, বিশ্বাস করো সবুজ, আজ নীলিমা যে বাচ্চাটার সাথে ধাক্কা খেয়েছিল তার চোখ অবিকল আকাশের মতো। আমি আকাশকে সামনাসামনি দেখিনি ঠিকই, কিন্তু তোমার মুখে আজ যে বর্ণনা শুনলাম আর ফোনের ওই ঝাপসা ছবিটা দেখলাম, তাতে আমার আর কোনো সন্দেহ নেই। আমি যদি আকাশকে আগে দেখতাম তবে আজ স্কুলে চিৎকার করে বলতাম যে ওটা ছোট আকাশ। শুধু চোখ নয় সবুজ, ওই বাচ্চাটা সত্যি আকাশের কার্বন কপি। সোনালি কথাগুলো সবুজের মাথার হাতুড়ির মতো বিঁধল। সে জানে সোনালি কখনো হুজুকে পড়ে বা কোনো কারণ ছাড়া এমন সিরিয়াস কথা বলে না। আর যেহেতু সে এতটা জোর দিয়ে বলছে, তার মানে এর পেছনে অবশ্যই কোনো বড় সত্য লুকিয়ে আছে। সবুজের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে কিছু চুপ থেকে শান্ত গলায় বলল, ঠিক আছে, এভাবে আড়ালে বসে জল্পনা কল্পনা করে লাভ নেই। কালই আমরা সবাই ওই স্কুলে যাব। আমি এখনই নিলয় আর নীলিমাকে বলে দিচ্ছি, কাল সামনাসামনি সব পরিষ্কার হবে। সোনালি মাথা নেড়ে সম্মতি জানালো ঠিকই, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে শরীরের এখানে নেই। তার মন অন্য কোনো পরিস্থিতির গহ্বরে ডুব দিয়েছে, যা সে এখনও সবুজকে খুলে বলতে পারছে না। সবুজ আর দেরি করল না, ফোনটা হাতে নিয়ে নিলয়কে কল করতে করতে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের নিস্তব্ধতায় তখন সোনালির মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাচ্চাটা কে? যদি সত্যি আকাশের সন্তান হয়, কিন্তু কিভাবে? আর রোদ সব জানে, কিন্তু রোদই বা কেন সব জেনেও না জানার ভান করে আছে? কিছু তো মিস হচ্ছে এখন। শহরের এক কোণে চায়ের ছোট্ট একটা টঙের সামনে দাঁড়িয়ে সবুজ আর নিলয়। চারপাশটা অন্ধকার, শুধু দুই বন্ধুর হাতে সিগারেটের লাল আভা আর ধোঁয়ায় আড্ডাটা জমে উঠেছে। সবুজ একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে ধীর গলায় বলে উঠল, কি বুঝলি নিলয়, ব্যাপারটা কি অতি সহজ? নিলয় তখন মেজাজ হারিয়ে কপালে হাত দিয়ে দাঁড়িয়ে বিরক্তিতে মুখটা কুঁচকে সে বলল, আরে ধুর বাড়া, নীল তো নীল। এখন তো ওর বউয়ের কানের কাছে ওই একই বাল বলে বলে তোর কানের গাড়িটা মেরে দিল। এখন আবার তুইও শুরু করলি? সবুজ এবার একটু গম্ভীর হলো, সিগারেটটা আঙ্গুলে চেপে ধরল। নিলয় এবার রীতিমতো খেপে গিয়ে হাতের সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিল। দাঁতে দাঁত চেপে বলল, সবাই কুত্তার বাচ্চার সঙ্গে আকাশের জন্য। শালা এখন কোন চিপায় গিয়ে বসে আছে কে জানে, আর ওর জন্য এখন আমাদের যত ঝামেলা। আরে বাল, ও তো আসল দোষী। তুই ভাব একবার, 3 বছর আগে আমরা যখন পাহাড়ের সবাই সব চুকিয়ে শহরে ফিরে আসছিলাম, তখন ওই হালায় আমাদের জোর করে ওই আদিবাসী গ্রামে নিয়ে গেল। তারপর আমাদের এমন ফাঁসালো যে নিজে কাউকে কিছু না বলে বউ নিয়ে ওখান থেকে উধাও হয়ে গেল। কথাটা শেষ করে নিলয় হঠাৎ একটা বাঁকা হাসি দিল। মজা করে সবুজের দিকে তাকিয়ে বলল, নিজের বউ নিয়ে পালালো তো পালালোই, সাথে ছোট ভাই রোদের বউটাকেও তো বালের মধ্যে নিয়ে ভরে গেছে। এক ঢিলে 2 ভেঙে মারলো হারামজাদা। নিলয় কথা শুনে সবুজ আর হাসি চেপে রাখতে পারল না, শব্দ করে হেসে উঠে বলল, ঠিকই বলেছিস, আর তার জন্যই তো আমাদের এই শাটাভাঙ্গার রোদ আজও বিয়ের নাম মুখে নিচ্ছে না। ভাই যে চুনখালি দিয়ে গেছে, ওটা তো আর সহজে মুছবে না। রাতের অন্ধকারে দুই বন্ধুর অট্টহাসি আর চায়ের কাপে ঠকঠক শব্দ যেন বনে সেই আদিবাসী গ্রামের কোনো পুরনো এক অমীমাংসিত রহস্যকে নতুন করে উৎসকে দিল।
হঠাৎ নীলই সিগারেটের শেষ অংশটুকু দূরে ছুঁড়ে ফেলে কিছুটা গম্ভীর হয়ে বলল, সবুজ, একটা ব্যাপার খেয়াল করেছিস? আকাশের খবর রোদের কাছে আছে, এটা কি তোর মনে হয়? নীলিমা কিন্তু বারবার বলছে রোদ সব জানে, আর আজ সোনালিও যখন একই কথা বলছে, তখন মনে হচ্ছে ডালের মধ্যে নির্ঘাত কিছু একটা কালা আছে, বুঝলি? আজ যখন আমরা রোদকে স্কুলের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন রিয়াকশনটা দেখলি? ও একদম ভাবতেও পারেনি যে আমরা হুট করে স্কুলে চলে গেছি। আমরা স্কুলে গেছি এই কথাটা শোনার পর ও কিন্তু কয়েক মুহূর্তের জন্য একদম থমকে গিয়েছিল। ও যেন কিছুতেই মানতে পারছিল না যে আমরা স্কুলে পৌঁছে গেছি। আমার মনে হচ্ছে কোথাও একটা বড় গন্ডগোল আছে। হ্যাঁ, ঠিকই ধরেছিস। রোদ সব জেনেও আমাদের থেকে কিছু একটা আড়াল করছে। স্কুলে ওই বাচ্চাটা নাকি আকাশের সাথে তার অদ্ভুত মিল, আর রোদের এই অস্বাভাবিক ভয় সব কিছুর পেছনেই কোনো এক বড় রহস্য লুকিয়ে আছে। আমার মনে হয় আমাদের আবার রোদকে একটু শক্ত করে চেপে ধরতে হবে। ওকে সরাসরি জেরা না করলে আমরা আসল সত্যি পর্যন্ত কোনো দিনই পৌঁছাতে পারবো না। কালকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। রোদ যদি সত্যিটা না বলে তবে আমরা নিজেরাই ওই বাচ্চার আসল পরিচয় খুঁজে বের করব। তালুকদার বাড়ি। সকালবেলায় তালুকদার বাড়ির ডাইনিং টেবিল, চারিদিকে একটা থমথমে আভিজাত্য। রানী বেগম পরম মমতায় সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। রোদের দুপাশে বসে আছে চাঁদ আর জ্যোৎস্না, তারা নিঃশব্দে খাওয়া দাওয়াই মগ্ন। তালুকদার সাহেব গম্ভীর গলায় রোদের সাথে ব্যবসার নতুন প্রজেক্ট নিয়ে টুকটাক আলোচনা করছেন। রানী বেগম রান্নাঘরের দিকে পা বাড়ালেন গরম গরম পরোটা নিয়ে আসার জন্য। ঠিক সেই মুহূর্তে জসিম তালুকদার অনুভব করলেন কেউ একজন অন্তত চপলতা আর অধিকার নিয়ে তার ঠিক পাশের চেয়ারটাই হুড়মুড় করে এসে বসল। লোকটা কোনো সৌজন্যবোধের তোয়াক্কা না করে জসিম তালুকদারের প্লেট থেকে একটা আস্ত পরোটা ছিঁড়ে মুখে পুরে দিল। খাওয়ার মাঝখানে এমন বেয়াদবি দেখে তালুকদার সাহেব কপাল কুঁচকে উঠল। কার এত দুঃসাহস যে তার প্লেটে হাত দেয়? তিনি রাগত দৃষ্টিতে পাশে ঘুরলেন শাসন করার জন্য, কিন্তু পাশে তাকাতে জসিম তালুকদারের মুখের কথা আটকে গেল। হাতের চামচটা নিজের অজান্তে প্লেটে পড়ে টুং করে শব্দ হলো। তার চোখের মনি স্থির হয়ে গেছে, বুকের ভেতরটা যেন একটা ধপ করে উঠল। কয়েক সেকেন্ড কোনো কথা বেরোলো না মুখ দিয়ে। অবশেষে অস্পষ্ট স্বরে চূড়ান্ত বিস্ময় নিয়ে তিনি বলেন, তুই কোথা থেকে এলি? সবার হাতের কাজ থেমে গেল। ডাইনিং রুমের নিস্তব্ধতা ভেঙে যেন কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ খেলে গেল সবার শরীরে। রাত তাড়াতাড়ি কর তো বোন, বীরকে চটপট রেডি করিয়ে দে। আমার রান্নার কাজ প্রায় শেষ, আর তোরা এখনো কুড়েমি করে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। তোদের এই দুজনকে নিয়ে যে কি করবো আমি? এভাবে চলে স্কুলে যেতে আজ নির্ঘাত দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি ওঠ বলছি। রান্নাঘর থেকে হাতা খুন্তির শব্দের মাঝেই মেঘলার চিৎকার শোনা গেল। কোনো সারা শব্দ না পেয়ে রান্নাঘর থেকে মেঘলা গজগজ করতে করতে ঘরে ঢুকলো, কিন্তু ঘরে ঢুকে যা দেখলো তাতে তার হাতের খুন্তি আর মুখের বকুনি দুটোই যেন থমকে গেল। বিছানায় রাত আর বীর একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন পৃথিবীর সবটুকু আরাম আর নিশ্চিন্তি ওই ঘুমের মধ্যেই লুকিয়ে আছে। বীরের ছোট্ট হাতটা রাতের গলা জড়িয়ে ধরা, আর রাতও পরম মমতায় বীরকে বুকের মাঝে আগলে রেখেছে। আজ বীর বায়না ধরে রাতের সাথেই ঘুমিয়েছে। তাদের দুজনের কারোরই ওঠার কোনো গন্ধ নেই। মেঘলার চিৎকার যেন তাদের কানে পৌঁছাচ্ছিল না। মেঘলা কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের এই নিষ্পাপ ঘুমের দৃশ্যটা দেখল। রাগটা মুহূর্তে জল হয়ে গিয়ে এক টুকরো মায়া মেশানো হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সে জানালার পর্দাটা সরিয়ে দিতে দিতে অস্পষ্ট স্বরে বলল, বাপের মতোই হয়েছে একেবারে, কুম্ভকর্ণের ঘুম। বিকেলের হালকা সোনাঝরা রোদ এসে পড়েছে। 1 বছর 16 ছেলে হন্তদন্ত হয়ে ভেতর ঢুকলো। সামনে মুখ ভার করে বসে আছে বছর 5-এর একটা বাচ্চা মেয়ে। ছেলেটা বুঝতে পারলো আজ নির্ঘাত দেরি হওয়ার কারণে বড়সড় অভিমান জমেছে। আকাশ খুব সাবধানে বাচ্চা মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসলো। বাচ্চাটির চিবুকটা আলতো করে ছুঁয়ে আদুরে গলায় বলল, ছোট্ট বাচ্চাটি মুখটারও বেশি ফুলিয়ে নিয়ে অন্যদিকে ফিরে তাকালো। আধো আধো স্বরে ভিজে গলায় বলল, নাচু মিহুলা কলে না। ছেলেটি ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে জানে তার মেহু রাগ করলে ঠিক এভাবেই কথা বলে। আকাশ একগাল হেসে বাচ্চাটির গালটা আলতো করে টিপে দিয়ে বলল, সরি গো আমার পাম্পকিন, আসলে ঘুমালে না আমার কোনো হুঁশ থাকে না, তার ছোট্ট মেহুর কাছে আসতে আজ একটু লেট হয়ে গেল। এই নাও তোমার ফেভারিট চকলেট, অ্যান্ড আই এম ভেরি সরি মাই মেহু পাম্পকিন। এবার একটু হাসো।
বাচ্চা মেয়েটি চকলেটের দিকে আর চোখে তাকালো। সে ছোট্ট হাতে চকলেটটা কেড়ে নিয়ে ছেলেটির কাঁধে মাথা রেখে অস্পষ্ট স্বরে বলল, তুমি খুব বদ আতাজ। মা মা হিতু। ছেলেটিটাকে হুঁশ ফিরল মেঘলার। সে নিজেকেই বকে দিল কিছুটা। কেন সে আগের কথা মনে করছে? ছি, লোকটা আর অমন নেই, তাই তো চিরতরে হারিয়ে গেছে। দ্রুত এসে ছেলেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল মেঘলা। যাওয়ার আগে একবার অবশ্য রাত্রিকে ডেকে গেল। ছেলের হিসু করানোর পর মেঘলা বীরের মুখ ধুয়ে দিচ্ছিল। বীর আধো গলায় বলল, মা আট কি পাপা আট বের। মেঘলার হাতটা থমকে গেল। তোয়ালে দিয়ে বীরের মুখ মুছিয়ে দিতে দিতে সে জানালার ওপাশে দূরে তাকিয়ে রইল। বলল, জসিম তালুকদার অবাক হয়ে হা করেই তাকিয়ে আছেন, অথচ তার প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করল না ছেলে। বরং সে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে জসিম তালুকদারের প্লেট থেকে আস্ত লেগ পিসটা তুলে নিয়ে খেতে শুরু করলো। যেন গত 3 বছর সে এই বাড়িতেই ছিল আর এই খাবারটা তারই প্রাপ্য। ছেলে এমন ঔদ্ধত্য আর পুরনো সেই ডান পিঠের স্বভাব দেখে জসিম তালুকদারের চোখে পানি চলে এলো। রাগের বদলে এক অদ্ভুত ভালো লাগা ভর করল তার উপর। তিনি আর কোনো কথা না বলে নিজের প্লেটটা সম্পূর্ণ আকাশের দিকে ঠেলে দিলেন। আকাশ তৃপ্তির হাসি হেসে লেগ পিস কামড়াতে কামড়াতেই বলল, এই না হলে আমার আব্বু, তুমি বলছো আমার মনের কথা। প্লেটের দিকে তাকিয়ে সে আবার আবদার করলো, পারলে আমাকে কফির মগটা একটু এগিয়ে দিতে পারো, ভীষণ তেষ্টা পেয়েছে। রানী বেগম তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছেন। তার বুকের ভেতরটা ধক করে উঠল। 3 বছর পর, ঠিক 3 বছর পর এই ছেলে ফিরে এসেছে। পুরো দৃশ্যটিতে রোদ কোনো কথা বলেনি, এমনকি আকাশের দিকে এক পলকও তাকায়নি। সে নির্বিকার ভঙ্গিতে নিজের মতো করে খেয়ে যাচ্ছে, যেন সামনে চেয়ারে বসা মানুষটি তার কাছে একদমই অপরিচিত। রোদের এই অদ্ভুত নীরবতা ঘরের পরিবেশটা আরও থমথমে করে তুলল, কিন্তু চাঁদ মুহূর্ত দেরি করল না। নিজের বড় ভাইকে 3 বছর পর সামনে দেখে সে চেয়ার ছেড়ে দ্রুত উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। আনন্দের আতিশয্যে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আকাশও তার বোনকে স্নেহের সাথে বুকের ভেতর আগলে নিল। আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিল। জ্যোৎস্না এখনও পাথরের মতো অবাক হয়ে বসে আছে। তার চোখের সামনে তার আকাশ ভাই, তার ভালোবাসার মানুষটা জীবন্ত দাঁড়িয়ে। তার ভীষণ ইচ্ছে করছে ছুটে গিয়ে চাঁদের মতোই আকাশকে জড়িয়ে ধরতে, কিন্তু সে তা পারছে না। সে যদি আকাশকে শুধু বড় ভাই মনে করত তবে হয়তো কাজটা করতে পারত, কিন্তু সে তো আকাশকে অন্য কিছু ভেবেছে। তার হৃদয়ের গহীন কোণে আকাশকে আগলে রেখেছে, তাই এত জড়তা, এত দ্বিধা তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে। আকাশ চাঁদকে ছেড়ে জ্যোৎস্নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি রে জ্যোৎস্না, বড় ভাইকে দেখে কি খুব অবাক হয়েছিস নাকি ভুলে গেছিস আমাকে? জ্যোৎস্না কিছু বলতে যাবে, ঠিক তখনই রানী বেগম কঠোর গলায় বলে উঠলেন, জ্যোৎস্না, বাইরে তোর গাড়ি দাঁড়িয়ে আছে, দ্রুত ওঠ, ভাইয়ার সাথে পরে কথা বলবি। বাড়িতে উপস্থিত সবাই রানী বেগমের এই কথার পেছনে নিহিত অর্থ বুঝতে পেরে চুপ হয়ে গেল। জ্যোৎস্না মায়ের এমন কথাই রেগে গিয়ে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই রোদ ধমকে সুরে বলল, এখনো বসে আছিস কেন? যা দ্রুত। জ্যোৎস্নার কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে সোফা থেকে নিজের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদিকে চাঁদ জেদ হলো সে আজ আর স্কুলে যাবে না। জসিম তালুকদার তাকে একটু বকা দিতে গেলে আকাশ বাধা দিয়ে বলল, আহা আব্বু, থাক না, আজও আমার কাছে। আমি একটু বাইরে যাব, ওকে সাথে করে ঘুরিয়ে নিয়ে আসবো। রানী বেগমও এতে মত দিলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে আক্ষেপে সুরে বললেন, বাবা, তুই কখন ফিরলি? একবারও জানালি না কোথায় ছিলি এতদিন? আমি কাল রাতে ফিরেছি ছোট মা, রাতে রোদই দরজা খুলে দিয়েছিলাম। শুনে রানী বেগম রোদের কান টেনে ধরে বলেন, কি রে বেয়াদব, একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? রোদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। নির্বিকার ভাবে কান ছাড়িয়ে নিয়ে খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। বাড়ি থেকে বের হতে হতে শুধু বলল, ইচ্ছা হয়নি বলার। উপস্থিত সবাই রোদের এই কথাই ভীষণ অবাক হলো যে রোদ আগে ভাই বলতে অজ্ঞান ছিল, সে আজ এমন উদাসীন। আকাশ অবশ্য বিন্দুমাত্র বিচলিত হলো না। সে মৃদু হেসে বলল, অনেক অভিযোগ জমে আছে ছোট মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সবাই ভাবলো 2 ভাই নিজেদের ব্যাপার ওরাই মিটিয়ে নিক। আকাশ খেতে খেতে বলল, ছোট মা, গেস্ট রুমে 2 জনের খাবার পাঠিয়ে দিও তো, আমার সাথে 2 জন বন্ধু এসছে, ওরা এখানে আছে।
জসিম তালুকদার ভুরু কুচকে বলেন, আবার তুমি সেই বেয়াদ্দব আজিজকে সাথে নিয়ে এসেছো? আকাশ কোনো উত্তর দিল না। সে চাঁদকে কোলে বসিয়ে তাকে খাইয়ে দিতে লাগলো এবং নিজেও খেতে শুরু করলো। রানী বেগম খাবার এগিয়ে দিল। আকাশ জসিম তালুকদারকে জিজ্ঞেস করলেন, রোদ কোথায় গেল? কিস প্যারাডাইস গেছে। ওই স্কুলের দায়িত্ব এখন রোদের উপর, তাই রোজ একবার সেখানে যায়। ওখান থেকে তারপর অফিসে যাবে। ও রোদ কিডস প্যারাডাইস কিন্ডারগার্টেন স্কুলে ঢুকলো। গাড়িটা নির্দিষ্ট জায়গায় পার্ক করে সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে নিজের অফিস রুমের দিকে এগিয়ে গেল, কিন্তু ভেতরে পা রাখতে সে কিছুটা থমকে দাঁড়ালো। রোদ দেখল সেখানে আগে থেকে উপস্থিত রয়েছে নীলিমা, নীলয়, সবুজ আর সোনালি। সে কিছুটা অবাক হয়ে তাদের দিকে তাকালো। সোফার এক কোণে নিজের ছোট ছোট হাত পা ছুঁড়ে আপন মনে খেলা করছে ছোট্ট নিভা। দৃশ্যটা দেখে রোদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রোদকে রুমে ঢুকতে দেখে প্রিন্সিপাল ম্যাডাম মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বললেন,